হ্যালো সবাইকে। সো ইংরেজির সেকেন্ড ভিডিওতে সবাইকে স্বাগতম। লাস্ট লেকচারে আমরা যে জিনিসটা শিখেছিলাম সেটা হচ্ছে ভার্বের একটা ক্লাসিফিকেশন শিখেছিলাম যেটা একটা দৃষ্টিভঙ্গিতে ছিল। তো আমরা একটা দৃষ্টিভঙ্গিতে ক্লাসিফাই করেছিলাম কি ফাইনাইট নাকি নন ফাইনাইট, এবং সেটা কিসের উপর ভিত্তি করে ফাইনাইট হয় নন ফাইনাইট হয় আমরা আগের লেকচারে দেখেছিলাম। সো এই লেকচারে আর খুব একটা ডিপ ডাইভ যাচ্ছি না। তো আজকের লেকচারে আমরা গল্পে গল্পে বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস শিখবো, এবং আমরা লেকচার শেষে রিয়েলাইজ করবো যে আসলে ওই ইন্টারেস্টিং জিনিসগুলো দিয়ে ইংরেজি গ্রামারের কতটুকু ব্যাপার কভার করা যায়। তো সিমিলার ওয়েতে লাস্ট লেকচারে যেরকম ফাইনাইট নন ফাইনাইট ডিসকাস করেছিলাম, আজকে আমরা এরকম একটা জিনিস ডিসকাস করব। সেটা হচ্ছে যে আরেকটা দৃষ্টিভঙ্গিতে আমরা এরকম ক্লাসিফাই করতে পারি যে ভার্ব ক্যান বি ক্লাসিফাইড, কিসে কিসে ক্লাসিফাই করা যেতে পারে। একটা হতে পারে আমাদের, কি লিখলাম এটা, তো একটা হতে পারে আমাদের প্রিন্সিপাল ভার্ব, আরেকটা হতে পারে আমাদের অক্সিলারি ভার্ব। ঠিক আছে? সো একটা হতে পারে প্রিন্সিপাল ভার্ব, পেপার ইজ নট ওয়ার্কিং, প্রিন্সিপাল ভার্ব, আর আরেকটা হতে পারে আমাদের অক্সিলারি ভার্ব। ঠিক আছে, অক্সিলারি লিখে রাখলাম। প্রিন্সিপাল ভার্ব আর অক্সিলারি ভার্ব, এই দুটো জিনিস মনে রাখা ইম্পর্টেন্ট। তো এটা আরেকটা দৃষ্টিভঙ্গি। এখন আমাদের সেন্টেন্সে মেইনলি হচ্ছে আমরা জানি যে বাক্যের যে ভার্বের মেইন অর্থটা প্রকাশ পায় কি দিয়ে, প্রিন্সিপাল ভার্ব দিয়ে, বা যেটাকে আমরা অনেক সময় মেইন ভার্ব বলি সেন্টেন্সে। ঠিক আছে? তো এক্সাম্পল যদি দেই তাহলে কি হতে পারে, যেমন আগের সেন্টেন্সে আমরা কি দিয়েছিলাম যে আই ওয়ান্ট টু বি ডক্টর বলেছিলাম, আই ওয়ান্ট টু বি এ ডক্টর। এই সেন্টেন্সে ওয়ান্ট, এই যে চাওয়া, এটা হচ্ছে মেইন ভার্বটা। ঠিক আছে? এটাই হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। ওকে? তো এই জিনিসগুলো আমরা দেখবো। অথবা যদি আরেকটা সেন্টেন্স লিখি, আই এম প্লেইং ক্রিকেট। সো এখানে আই এম প্লেইং ক্রিকেটের মধ্যে প্লেইং ওয়ার্ডটা হচ্ছে কি, আমাদের প্লেইং ওয়ার্ডটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, এবং অ্যাম যে ভার্বটা দেখতেছি এখানে, এটা একটা ভার্ব অবভিয়াসলি, এটা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব, রাইট? তো দুইটা দৃষ্টিভঙ্গি কিন্তু আলাদা। লাস্ট লেকচারে যেরকম দেখেছিলাম এটা কি ফাইনাইট নাকি নন ফাইনাইট, এটা একটা দৃষ্টিভঙ্গি। আর আজকেরটা হচ্ছে, আজকের যে টপিক সেটা হচ্ছে প্রিন্সিপাল নাকি অক্সিলারি। সো আমরা যদি ফার্স্টে এই আই এম প্লেইং ক্রিকেট ভার্ব এটাকে যদি একটু ক্লাসিফাই আইডেন্টিফাই করার ট্রাই করি, ফার্স্টে আমরা চিন্তা করবো কিসের উপর ভিত্তি করে। আমরা চিন্তা করি লেটস সে কি বলা যায়, আমরা ফার্স্টে চিন্তা করবো হচ্ছে এটাকে ফাইনাইট নন ফাইনাইট উপর বেস করে। সো আমরা যদি দুইটা ভার্ব, একটা হচ্ছে অ্যাম আর একটা হচ্ছে প্লেইং। এখানে অবভিয়াসলি আমরা দেখতেছি যে প্লেইং যে জিনিসটা, আমরা যদি এটাকে পাস্ট টেন্সে, যেমন হি যদি বসাই এখানে, সেন্টেন্স আরেকটা লিখি আমি, আমি যদি এখানে হি লিখতাম, আমরা দেখি কি হয়। হি, হি এর সাথে কি হতো, এম হইতো কি, আমরা পরে ফিক্স করতেছি দেখি কি হয়। আমরা জানি যে এই সেন্টেন্সটা ইচ্ছাকৃতভাবে এটা ভুল লিখছি। এখানে হি এর সাথে কি বসানো আমরা জানি, হি এর সাথে এম হবে না, এই এমটা এটা কি ভুল। তাহলে এখানে কি বসাইতে হবে, এখানে বসাইতে হবে হচ্ছে হি এর সাথে এটা বসাইতে হবে, ইজ বসাইতে হবে, তাই না? বসাইতে হবে হচ্ছে ইজ। ঠিক আছে? সো কি বসবে এর সাথে, ইজ। তাহলে আমরা স্পষ্ট এখানে দেখতে পাচ্ছি যে কোন জিনিসটা চেঞ্জ হচ্ছে। আমরা আগের ক্লাসে বলেছিলাম যে ফাইনাল ভার্ব হচ্ছে ওই সকল ভার্ব যেগুলো সাবজেক্ট এবং টেন্সের সাথে সাথে চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা এখানে দেখলাম যে আই এর সাথে কি বসছে, এম বসছে, কিন্তু যেই মুহূর্তে আমি হি বসাইলাম, হি এর সাথে এটা চেঞ্জ হয়ে ইজ হয়ে গেছে, কিন্তু সেম আছে কোন জিনিসটা, প্লেইং সেম আছে। তার মানে প্লেইং হচ্ছে এখানে এই সেন্টেন্সে নন ফাইনাইট ভার্ব, এবং এইটাতে এম হচ্ছে ফাইনাইট ভার্ব, এটাতে ইজ হচ্ছে ফাইনাইট ভার্ব। ক্লিয়ার? সো আমি আর ফার্দার ডিটেলসে যাচ্ছি না। সো এটাকে যদি লিখতাম এভাবে যে এটা হচ্ছে নন ফাইনাইট, আমি জাস্ট এনএফ লিখে রাখি। ঠিক আছে? অলরাইট। এখন এটা হচ্ছে একটা দৃষ্টিভঙ্গিতে, কিসের দৃষ্টিভঙ্গি থেকে, ফাইনাইট এবং নন ফাইনাইট। ওকে ফাইন। সো আমরা আরেকটা দৃষ্টিভঙ্গি দেখতে পারি। আরেকটা দৃষ্টিভঙ্গি কি হবে, আরেকটা দৃষ্টিভঙ্গি হবে যে প্রিন্সিপাল নাকি, প্রিন্সিপাল এবং অক্সিলারি। সো সিম্পল প্রিন্সিপাল হলে যে আমরা দেখবো যে এটা হচ্ছে এখানে প্লেইং হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। তার মানে আবার দুইটা দৃষ্টিভঙ্গি যদি একসাথে করে বলি তাহলে এটা হচ্ছে নন ফাইনাইট, প্রিন্সিপাল ভার্ব, কারণ সে হচ্ছে সেন্টেন্সের আসল কাজটা বোঝাচ্ছে। প্রিন্সিপাল, প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব স্পেলিং মনে ভুল করছি আমি, এনিওয়ে পরে দেখবো এটা। প্রিন্সিপাল মোস্ট প্রবাবলি হবেই, আই ডোন্ট নো। এবং এটা কি ফাইনাইট। ঠিক আছে? তার মানে দেখলাম যে প্রিন্সিপাল ভার্ব ফাইনাইট হতে পারে, নন ফাইনাইট হতে পারে। ঠিক আছে? যেমন আরেকটা এক্সাম্পল একটু পরে দেখবো। এখন এখানেও সিমিলারলি প্রিন্সিপাল ভার্ব কোনটা, প্লেইং হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, এবং এটা একটা নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে? তো আমি আরেকটা সেন্টেন্স লিখি যেটাতে হচ্ছে, যেমন আমি যদি বলি যে আই এম হ্যাপি, ইন দ্যাট সেন্টেন্স এম হচ্ছে একটা প্রিন্সিপাল ভার্ব, নট অক্সিলারি ভার্ব। এই দুইটা সেন্টেন্সে ছিল, এই দুজন হচ্ছে কি অক্সিলারি ভার্ব, এই দুজন কি
অক্সিলারি ভার্ব, ঠিক আছে? এবং এটা এগুলো ফাইনাইট, কারণ এরা কি টেন্স এবং সাবজেক্টের সাথে সাথে চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? সো এই দুটো হচ্ছে এক্ষেত্রে এই দুটো হচ্ছে ফাইনাইট ভার্ব এবং অক্সিলারি ভার্ব। আর এইখানে এটা কি হবে, এখানে আবার এটা দিস ইজ লাইক আই এম হ্যাপি, এখানে আর কোনো ভার্ব নেই, একটাই ভার্ব আছে। আমরা জানি একটা সেন্টেন্সে একটা ভার্ব থাকলে সেটাই ফাইনাইট ভার্ব হয়, সেটাই ফাইনাল ভার্ব এবং এটাই হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, ঠিক আছে? ডাউন দ্য প্রিন্সিপাল স্পেলিং পরে গুগল করে দেখে নিব। এনিওয়ে, সো আই হোপ এই পার্টটা ক্লিয়ার। বাট আজকের ডিসকাশন আমাদের প্রিন্সিপাল ভার্বে না, আজকের ডিসকাশন আমাদের এই অক্সিলারি ভার্বে। অ্যাকচুয়ালি অক্সিলারি ভার্বেও না, আজকে আমরা একটা মজার একটা জিনিস শিখবো, ঠিক আছে? সো এই অক্সিলারি ভার্বের বেশ কিছু ক্লাসিফিকেশন হতে পারে। কি হতে পারে আমি একটু দেখি। এক ধরনের ক্লাসিফিকেশন হতে পারে, আমরা হচ্ছে লিখি। নাম্বার 1 হচ্ছে টু বি ভার্ব, ভার্বস, ওকে ফাইন। কি কি হতে পারে সেটাতে আসতেছি একটু। 2 নাম্বার হচ্ছে মডাল অক্সিলারিজ, আরো কি হতে পারে, আরেকটা হতে পারে টু হ্যাভ ভার্বস, হ্যাভ ভার্ব। আর হচ্ছে টু ডু ভার্বস, সার্টেন থিং। ডু এর যে ফর্মগুলো কি কি হতে পারে, যেমন ডু, ডাজ, ইট, ঠিক আছে? আচ্ছা, এই কি ফর্ম আলোচনা করার আগে, যেগুলো কিসের ফর্ম তার আগে আমি ফর্ম সম্পর্কে একটু শর্ট একটা ওভারভিউ দিই, ভেরি শর্ট ওভারভিউ, কারণ এই জিনিসগুলো লাগবে। সো আমরা আশা করতেছি তোমরা এই জিনিসগুলো অলরেডি জানো, ছোটবেলা থেকে আমরা রাইট ফর্ম ভার্ব পড়তেছিলাম, বাট ভার্বের বিভিন্ন রূপ পড়তেছিলাম, তাই না? তাহলে ডিফারেন্ট বা ভ্যারিয়াস ফর্মস অফ, ভ্যারিয়াস ফর্ম অফ, ঠিক আছে? সো ফর্মস মানে কি, ফর্মস মানে আর কিছু না ভাই, তোমার রূপ বদলায় যাবে। যে তুমি ক্লাসরুমে গেলে এক রকমের ভাব নিয়ে যাবা, তুমি যদি হচ্ছে বিয়ের অনুষ্ঠানে যাও তাহলে তোমার এক রকমের গেট আপ থাকবে, তুমি যদি ধান কাটতে যাও এক রকমের সেট আপ হবে, তুমি যদি মাছ ধরতে যাও কাদার মধ্যে তখন তোমার এক রকমের পোশাক আশাক হবে। সো ফর্মটা একই রকম। সো একটা ভার্বের অনেক রকম ফর্ম হয়, যেমন যেমন আমি যদি এখানে লিখি যে গো একটা ভার্ব, সো গো একটা ভার্ব, গো এর একটা আরেকটা ফর্ম হচ্ছে ওয়েন, সেটা হচ্ছে পাস্ট ফর্ম বলি আমরা। আরেকটা ফর্ম হচ্ছে গো ওয়েন গন, আরেকটা ফর্ম হতে পারে যে গোইং, হ্যাঁ, এরকম একটা জিনিস। আরো হতে পারে টু গো, সামথিং লাইক দ্যাট। সো এখানে এই শুধু ফার্স্ট এর ফর্মটাকে আমরা অনেক সময় কি বলি, ভি ওয়ান বলি বা প্রেজেন্ট ফর্ম। আমি আপাতত ভি ওয়ান লিখতেছি, যেটাকে আমরা পাস্ট ফর্ম বলি, এটাকে অনেক সময় যেটা হচ্ছে গন মানে পাস্ট পার্টিসিপল বলি, এটা হচ্ছে বি থ্রি, বা এটাকে আমরা কি বলি পাস্ট পার্টিসিপল, পাস্ট লিখে রাখি। আর গোয়িং হচ্ছে এটাকে আমরা কি বলতে পারি, আইএনজি ফর্ম বলতে পারি বা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম বলতে পারি, তাই না? আইএনজি ফর্ম লিখে রাখি আপাতত, ঠিক আছে? এটা প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে। আর টু হচ্ছে এটা ইনফিনিটিভ, ঠিক আছে? এটা অনেক সময় ভি ফাইভ বলে, ঠিক আছে? ফাইভ এর স্ট্রাকচার বা এটা হচ্ছে ইনফিনিটিভ। সো দিজ আর সাম অফ দ্য ফর্মস, রাইট? এখন এই ফর্মগুলোর মধ্যে এখন আমি যদি তোমাদেরকে বলি, এই ফর্মগুলো কিন্তু সব ভার্বের আছে, সব ভার্বের, এভরি অল ভার্বস। সো দে ক্যান বি সিমিলার সামটাইমস। যেমন আহ, যেমন হচ্ছে একটা ভার্ব কি হতে পারে, যেমন ব্রেক, ব্রেক করতে ভাঙা, রাইট? সো ব্রেক, ব্রোক, ব্রোকেন, আই গেস। another verb like যেমন হার্টের ক্ষেত্রে হার্ট আঘাত করা, এটার সব ফর্মই সেম, হার্ট হার্ট হার্ট, ঠিক আছে? কোনো হার্টের হবে। আর প্লে এর ক্ষেত্রে হতে পারে প্লে, প্লেড, প্লেগ, তাই না? তো এগুলো আমরা যখন রেগুলার ভার্ব সম্পর্কে জানবো তখন উইল ডিসকাস দিস থিংস অ্যাবাউট, রাইট? বাট ফর নাও, এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি এই যে ভি ভার্ব জিনিসগুলো কি, মেইনলি কিন্তু ভার্ব বা রুট ভার্ব কিন্তু একটাই, রাইট? এই যে এটা যে গো, আর বাকিগুলো হচ্ছে কি গো এর ডিফারেন্ট ডিফারেন্ট ফর্ম, তাই না? যে গো এর ডিফারেন্ট ডিফারেন্ট ফর্ম। আই হোপ ইউ আর ক্লিয়ার অ্যাবাউট ইট, রাইট? সো গো এর এটা একটা ফর্ম, এটা একটা ফর্ম, এরকম এরকম। সিমিলারলি আমি যদি তোমাকে বলি তাহলে বি ভার্ব জিনিসটা কি এবং বি ভার্বের বাকি ফর্মগুলো কি হবে, তাহলে আমরা দেখো বি ভার্ব, এটা বি বললাম, তাহলে বি ভার্ব একটা জিনিস। এখন আমি যদি বলি বি এর প্রেজেন্ট ফর্ম কি, এই ক্ষেত্রে গো এর প্রেজেন্ট ফর্ম কিন্তু গোই হচ্ছে, তাই না? এই জন্য এটাকে ভি ওয়ান লিখে রাখছি। বাট দেয়ার ইজ অ্যানাদার থিং যেটাকে বলা হয় বেস ফর্ম বা পিওর ফর্ম, যেটা আমরা আগের লেকচারে একটু হিন্ট দিয়েছিলাম যে বেস ফর্ম এর একটা জিনিস আছে। তো বি হচ্ছে এখানে বেস ফর্ম, এম, ইজ, আর এইগুলো হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ওয়াজ, ওয়্যার এগুলো হচ্ছে পাস্ট ফর্ম, বিন হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, বিং হচ্ছে আইএনজি ফর্ম, যেটা জিরান্ড হতে পারে, পার্টিসিপল হতে পারে, বাট এটাকে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম করতে পারে। আরেকটা হচ্ছে টু, ঠিক আছে? এই যে এইগুলো হচ্ছে ফর্মগুলো। সিনজেনার কয়টা, একটা দুইটা তিনটা চারটা চার পাঁচটা ছয়টার মতো ফর্ম হয়, আর বেশি ফর্ম সাধারণত হয় না। এই ফর্মটা আমাদের জানা ইম্পর্টেন্ট। সো এভরি টাইম এই লেকচারে যখন আমি এই টু বি ভার্ব বলবো, টু বি ভার্ব মানে শুধু বি না,
টু বি ভার্ব মানে এই টু বি এর যে কোনো একটা রূপ হইতে পারে, এরা একটাই ব্যক্তি, দে আর জাস্ট ইন ডিফারেন্ট ফর্ম। কখনো হয়তো সে বিয়ের অনুষ্ঠানে আছে, কখনো হয়তো সে ধান খেতে আছে, কখনো হয়তো সে এই যে থার্ড পার্সন সিঙ্গুলারের সাথে আছে, এরকম একটা ব্যাপার স্যাপার, ঠিক আছে? সো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। ওকে, সো এটা হচ্ছে বি ভার্বের ফর্মগুলো। আমরা একই সাথে আরেকটা জিনিস লিখে ফেলি আমাদের যেগুলো কাজে লাগবে, সেটা হচ্ছে হ্যাভ ভার্বের যে ফর্মগুলো। হ্যাভ, এটা হচ্ছে, আচ্ছা ভার্বটা, আচ্ছা তার আগে একটা জিনিস লিখে রাখি, এটা হচ্ছে হ্যাভ হচ্ছে তোমার পিওর ফর্ম। আর প্রেজেন্টে কি হতে পারে? হ্যাভও হতে পারে, হ্যাজও হতে পারে। পাস্ট ফর্ম হতে পারে হ্যাড, হ্যাঁ পাস্ট পার্টিসিপল হচ্ছে হ্যাড, তারপর হচ্ছে হ্যাভিং, ঠিক আছে? আর টু হ্যাভ, ঠিক আছে? সব ভার্বকে আমরা এরকম করতে পারি, এই ফর্মগুলো করতে পারি। আচ্ছা, লাস্টলি আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে মডেল অক্সিলারি আমরা ডিসকাস করছি। মডেল ভার্ব এরকম আমার এক স্টুডেন্ট বলছে যে সে নাকি বলতে দেখছে প্রায় 26টা না কতটার মতো মডেল ভার্ব আছে। সো হোয়াট এভার দ্য নাম্বারস, আমরা হাতে গোনা বেশ কিছু মডেল ভার্ব সম্পর্কে জেনে রাখবো, যেমন উইল, শ্যাল, শ্যাল, শো। এই জিনিসগুলো আমাদের একটু মনে রাখতেই হবে, কষ্ট করে মনে না রাখলে মুখস্থ করে ফেলবেন, এর বাইরে আর কিছু করার নেই। উইল, উড, শ্যাল, শুড, ক্যান, মে, মাইট, হ্যাঁ, ইউজড, টু ছিল আই গেস, এটসেট্রা। আপাতত বেশি না দেখলাম। সো আমরা দেখলাম কি এখানে আমাদের বেশ কিছু গ্রুপ অফ ভার্বস আছে, এই জিনিসগুলো এরকম, ঠিক আছে? সো এই হলো সামারি। তো এতক্ষণ যা বকবক করলাম এগুলো যদি সব ভুলে যাও, আজকের টপিকের মেইন ডিসকাশন আমি তোমাদেরকে প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব শেখানোর মধ্যে ছিল না। আজকের মূল উদ্দেশ্য ছিল আমাদের কিছু কিছু ওয়ার্ডের কারণে এর আশেপাশের অন্য ওয়ার্ড চেঞ্জ হয়ে যায়, তাদের রূপ বদলায় ফেলে। তো এটা আমরা একটা গল্পের মাধ্যমে শিখবো। গল্পটা কিরকম? যেমন আমাদের প্রাচীনকালেও এরকম ছিল, জমিদারি প্রথা ছিল, অনেক কিছু ছিল, এবং আমাদের এরকম অনেক বংশ আছে বাংলাদেশে বলি বা পৃথিবীর যে কোনো প্রান্তে। গেম অফ থ্রোনস এর কথা বললে হাউস অফ ল্যানিস্টার্স, হাউস অফ স্টার্কস এরকম অনেক জিনিস আছে। বা বাংলায় যদি থাকে, অনেক হয়তো গেম অফ থ্রোনস এর সাথে ফ্যামিলিয়ার না, তো বাংলায় এরকম থাকে কি চৌধুরী বংশ থাকে। ধরো একটা বংশ হচ্ছে চৌধুরী বংশ, আমি কি সব মুছে ফেলছি না? ওকে ফাইন, একটা বংশ হচ্ছে লেটস চৌধুরী বংশ, হতে পারে খান বংশ, একটা হতে পারে ভুইয়া, ঠিক আছে? এরকম আর একটা কিছু থাকবে। এখন এই পার্টটা এতক্ষণ যদি কিছু মনোযোগ নাও শোনা থাকে, এই পার্টটা খুব ইম্পর্টেন্ট। বাকি কোনো কিছু না বুঝলে হবে, আমাদের এই জিনিসটা লাগবে, ঠিক আছে? এই চৌধুরী খান ভুইয়া এটসেট্রা জিনিস লাগবে, এবং এটা। তো এরা সাধারণত কি, এদের বৈশিষ্ট্যগুলো একটু দেখি। এরা কি, এরা সাধারণত নাম্বার ওয়ান পাওয়ারফুল, ঠিক আছে? এবং এরা পাওয়ারফুল হওয়ার কারণে কি করে? দে হ্যাভ ইম্প্যাক্ট, দে হ্যাভ ইম্প্যাক্ট অন সোসাইটি, ইম্প্যাক্ট অন, আমাদের সমাজে তাদের একটা প্রভাব আছে। মোট কথা প্রভাব, বাংলায় লিখতে গেলে প্রভাব আর কি। যাক, তার একটা প্রভাব আছে সোসাইটির অন্য মানুষের উপর। সো এরকম প্রাচীনকালে এরকম হয়তো দেখা যেত, এরকম কোনো দাম খুবই অভিজাত বংশ থাকে না, অনেক উচ্চ শ্রেণীর সমাজের বংশধর, কি করতো, ওদের বাড়ির সামনে দিয়ে অনেকে দেখা যেত যে স্যান্ডেল পায়ে দিয়ে হেঁটে যেতে পারতো না, স্যান্ডেল হাতে নিয়ে যাওয়া লাগতো। "এই তুই এতই কি বলে, আমাদের বাড়ির সামনে দিয়ে কেন জুতা পায়ে দিয়ে যাওয়া, হ্যাঁ আমরা এত পাওয়ারফুল।" এখন মজার যে ব্যাপারটা সেটা হচ্ছে, ধরো এই তিনটা ফ্যামিলির মধ্যে সবাই সেম পাওয়ারফুল না, এদের মধ্যে কেউ একটু বেশি পাওয়ারফুল, কেউ একটু কম পাওয়ারফুল। তো আমরা যদি র্যাঙ্কিং করি, লেটস সে চৌধুরী বংশকে ১ নাম্বারে দিলাম, খান বংশকে ২ নাম্বার এবং ভূঁইয়া বংশকে হচ্ছে ৩ নাম্বার। এখন ভূঁইয়া বংশের বাড়ির সামনে ধরো একজন একদম এভারেজ একটা কৃষক যদি যায়, তাহলে তার ভাবখানা হবে সে এখানে জুতা পা দিয়ে হাঁটতে পারবে না। কিন্তু ভূঁইয়া হচ্ছে সেখানে কি খুবই পাওয়ারফুল, এই তুই জুতা পা দিয়ে গেলি কেন? কিন্তু ভূঁইয়া এবং কৃষক দুজনে যদি আবার খান বংশের বাড়ির সামনে দিয়ে যায়, যেহেতু খান বংশ যেহেতু কম পাওয়ারফুল, তাহলে ভূঁইয়াও কি করা লাগবে? জুতা হাতে নিয়ে যাওয়া লাগবে। যাই, আমার বাসার সামনে দিয়ে যাচ্ছিস, তো সাহস তো কম নয়, জুতা পা দিয়ে যাচ্ছিস। এখন আবার যখন এই সব ধরনের লোক, মানে খান বংশের লোক বলি, ভূঁইয়া বংশের লোক বলি বা কৃষক বলি, সবাই যখন আবার চৌধুরী বংশের সামনে দিয়ে যাবে, তারা বলে যে এই সবাই তখন কি করা লাগবে? জুতা হাতে নিয়ে যাওয়া লাগবে। মানে যে জিনিস আমি বুঝাতে চাচ্ছি, যে পাওয়ারফুল যখন বলতেছি, দে আর নট অ্যাবসোলুট পাওয়ারফুল। সো পাওয়ারফুলটা কিরকম? ওরা হচ্ছে রিলেটিভ পাওয়ারফুল। কি বললাম? রিলেটিভ পাওয়ারফুল। হোয়াট ইজ রিলেটিভ এন্ড অ্যাবসোলুট? যারা জানো ভালো, যারা জানো ইটস ফাইন। তো পাওয়ারফুল হচ্ছে কি নট অ্যাবসোলুট, এটা হচ্ছে রিলেটিভ পাওয়ার। আরেকটা এক্সাম্পল হতে পারে, ধরো যে প্রাচীন মানে আগে কি হইতো, আমাদের রাজা টাজার এসবের আমলে জমিদার প্রথা যখন ছিল, বা ওই যে ব্রিটিশ যখন আমাদেরকে শাসন করতো, তো স্থানীয়ভাবে খাজনা আদায়ের জন্য, আমাদের ট্যাক্স বা খাজনা এই ধরনের জিনিস আদায় করার জন্য ব্রিটিশরা এরকম কি করতো, জমিদারি প্রথা চালু করতো। যে ঠিক আছে, যারা এখানে স্থানীয় লোক থাকতো, স্থানীয় একজন নেতা বানাই দিত, পাওয়ারফুল বানাই দিত, যে তুমি এই খাজনা টাজনা আদায় করবে, এরকম ব্লা ব্লা।
তো কৃষক হচ্ছে কি করতো, কাচুমাচু করতো কার কাছে, জমিদারের কাছে, যে জমিদারের পাওয়ার দেয় কি ব্যাপার, খাজনা দিবি না কেন, তোর জমি আমি দখল করে নিবো, ব্লা ব্লা। সে এখানে হচ্ছে কৃষকের সাপেক্ষে সে পাওয়ারফুল। আবার সে যখন কোনো ব্রিটিশ বা কি বলে এটাকে বুরিয়াক্র্যাট বা এরকম কোনো একটা জায়গায় অ্যাসেম্বলি বা এরকম কিছুতে হয়তো যাবে, সে তখন আর পাওয়ারফুল থাকবে না, কারণ সে কার কথায় উঠবে বসবে, সে হচ্ছে ওই ব্রিটিশ কোনো কি বলে গভর্নর বা এরকম টাইপের কিছু থাকতে পারে, ওদের কথাবার্তায় উঠবে, তখন সেই ক্ষেত্রে মোস্ট পাওয়ারফুল আবার কে, ওই গভর্নর। আবার এমন হতে পারে যে গভর্নর মোস্ট পাওয়ারফুল না, কারণ গভর্নরেরও বাপ থাকতে পারে, যে বলে না বাপেরও বাপ আছে। তো এতক্ষণ ধরে এই হাবিজাবি বকবকের একটা উদ্দেশ্য হচ্ছে ইংরেজি গ্রামারে এরকম কিছু ওয়ার্ডস আছে যাদের এরকম কিছু পাওয়ার আছে, এবং এই পাওয়ারটা অ্যাবসোলুট পাওয়ার না, বেসড অন তার আশেপাশে কি আছে সে অনুযায়ী পাওয়ারটা এরকম হয়ে যায়, ঠিক আছে? তো আমরা এখন এগুলো দেখবো, ইটস ফাইন, না বুঝলে ইটস ফাইন, জাস্ট একটু কষ্ট করে দেখো। এই ভার্বগুলোর যেগুলো অলরেডি ডিসকাস করে আসলাম, এই ভার্বগুলো হচ্ছে ওরা, এই যে টু ভি ভার্বস, এটা ধরো খান বংশ বা চৌধুরী বংশের মতো একটা বংশ। মোরাল অক্সিলারি ধরো এরা হচ্ছে ভুইয়া বংশের মতো একটা ব্যাপার। এই হ্যাভ ভার্বগুলা এরা ধরো এরকম কোন একটা বংশ হবে হয়তো, যে কি বলে, যে কোনো একটা বংশ হবে, এরকম একটা জিনিস। তো আমরা মূলত এই তিনটা জিনিসকে আসলে দেখবো, হ্যাঁ, টু ভি ভার্ব, মডাল ভার্ব আর টু হ্যাভ ভার্ব নিয়ে আমরা আলোচনা করবো। তো চৌধুরী বংশের তাদের যেরকম নিয়ম করে দিয়েছে যে আমার বাড়ির সামনে দিয়ে জুতা নিয়ে হাঁটতে পারবে না, হয়তো কি বলবে যে খান বংশের ওরা হয়তো বলবে যে আমার বাড়ির সামনে দিয়ে তুমি যা হাঁটার সময় তোমার মাথার মধ্যে চুল থাকতে পারবে না, চুল ন্যাড়া করে হাঁটতে হবে। যার যার নিয়ম ভাই, এখন ওরা পাওয়ারফুল তো বলতেই পারে। আবার ভুইয়া ওরা বলবে যে ঠিক আছে আমার বাড়ির সামনে দিয়ে গেলে তোমার লুঙ্গি পরে হাঁটতে হবে, হ্যাঁ এটাই নিয়ম, আর কিছু করার নেই, ওরা পাওয়ারফুল। সিমিলারলি ইংরেজি ওইসব যে ওয়ার্ড গুলোর কথা মাত্র বললাম টু বি ভার্বস, তো টু বি ভার্বস মানে কি, এই যে কোনো একটা, এদের যে কেউ হইতে পারে, টু বি ভার্বস মানেই এই যে বি ভার্বের যে কোনো একটা হইতেই পারে, যে কোনো রূপ, এটা বি হইতে পারে, অ্যামিজার হইতে পারে, ওয়াজ হইতে পারে, বিন হইতে পারে, যে কোনো হইতে পারে। হ্যাভ ভার্ব মানে কোনটা, এই হ্যাভ ভার্ব মানে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাঁ এদের যে কোনো একটা আসলেই হবে। তার মানে মানে এদের যে কেউ একজন আসলেই বুঝবো যে এরা আমাদের ভূয়া বংশের লোক। এই এদের যে কোনো একটা আসলেই বুঝবো যে এরা হচ্ছে খান বংশের লোক। এদের যে কোনো একটা আসলেই বুঝবো যে এরা হচ্ছে চৌধুরী বংশের যে কোনো একজন লোক। সো এটা যেই হোক, ছোট একটা বাচ্চা হোক, বড় একটা মানুষ হোক, যেই হোক, সে চৌধুরী বংশের লোক মানে ওই চৌধুরী বংশের নিয়ম তোমাকে মানতে হবে। এখন নিয়মগুলো কি কি আমরা একটু দেখি। নাম্বার ওয়ান হচ্ছে আমাদের নাম্বার ওয়ান হচ্ছে আমাদের টু বি ভার্ব। সো টু বি ভার্ব কি বলে, ভাই আমার পরে যদি কেউ কোনো ভার্ব আসে, কি বললাম, টু বি ভার্বের পরের কোনো ভার্ব আসলে সে কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। কিরকম চেঞ্জ হয়ে যাবে, অন্য হচ্ছে ভাই আমার বাড়ির সামনে দেখা গেলে তোমার কিছু একটা করতে হবে, কি করতে হবে, টু বি ভার্বের পরে ভার্ব আসলে সেটা হয়ে যাবে পার্টিসিপল। এই পার্টিসিপল কি কি সেটা আমরা লেকচার ওয়ানে ডিসকাস করেছি। এখন আমরা তো জানি পার্টিসিপল দুই বা তিন প্রকারের হয়, তিন প্রকার হয়। সো মেইনলি দুই প্রকারের আমাদের ফোকাস থাকবে, সো প্রেজেন্ট পার্টিসিপল অথবা পাস্ট পার্টিসিপল। তাইলে এটার একটা নিয়ম আছে, টু বি ভার্বের পার্টিসিপল কোন পার্টিসিপল কখন বলবে। তো এটা 1.1 দিয়ে আমি লিখলাম, যদি একটিভ ভয়েস হয়, আমরা ভয়েস সম্পর্কে কোন একটা লেকচারের পর আলোচনা করব। একটিভ ভয়েস হলে নিচে লিখি, So, কি হলো 1, যে অ্যাক্টিভ ভয়েস যদি হয় সেন্টেন্সটা, অ্যাক্টিভ ভয়েস হলে ওই পার্টিসিপলটা হবে প্রেজেন্ট পার্টিসিপল, কি হবে প্রেজেন্ট পার্টিসিপল। আর যদি এটা প্যাসিভ ভয়েস হয় তাহলে এটা হবে পাস্ট পার্টিসিপল, ঠিক আছে? তো যদি পার্টিসিপল সম্পর্কে ক্লিয়ার আইডিয়া না থাকে তাহলে কিন্তু আমরা সামনে আগাতে পারবো না। সো তুমি দয়া করে আবারও লেকচার 1 দেখে নিবা, অথবা যে কোনো জায়গা থেকে তুমি প্রেজেন্ট মানে জিরান্ড পার্টিসিপল ইনফিনিটিভ এই জিনিসগুলো শিখে আসতে হবে, ঠিক আছে? ওকে, সেটা হচ্ছে টু বি ভার্বের নিয়ম, এটা বাস এইটাই। এটাই হচ্ছে ধরো ফান্ডামেন্টাল কাহিনী শেষ, মানে তোমার পুরা ইংলিশ গ্রামারের বেশিরভাগ জিনিসের কাহিনী এখানে শেষ, সরি, ঠিক আছে? তো যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে কি হচ্ছে এটা, আই ডোন্ট নো what's going on there. Just that. Okay, so just I'm sorry. ঠিক আছে? সো এটা হচ্ছে একটা নিয়ম, এটা হচ্ছে ধরো সবচেয়ে পাওয়ারফুল তো বলা যাবে না, চৌধুরী বংশ আপাতত। মানে মোট কথা এদের মধ্যে যে সিরিয়ালে আগে থাকবে সেই হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল। মানে ওইখানে তো আমি র্যান্ডমলি পাওয়ারফুল বলছিলাম চৌধুরী খান এরকম একটা জিনিস। তো এই ইংলিশ সেন্টেন্সের মধ্যে যে প্রথম দিকে থাকবে, বাম দিকে থাকবে, সেই হচ্ছে মোস্ট পাওয়ারফুল, ঠিক আছে? তার কথা অনুযায়ী সেই নিয়ম, যে নিয়ম বলবে এই নিয়ম এভাবে চলবে, এরকম একটা ব্যাপার। এখন এই এদের মতো ঝামেলা হয়ে গেছে, যাক। এখন ২ নাম্বার যেটা ছিল টু হ্যাভ ভার্ব। টু হ্যাভ ভার্বের কি হবে, টু হ্যাভ ভার্বের পরে যারা আসবে এরা সবসময়
জেনারেলি পাস্ট পার্টিসিপল বসবে, জানি না, মানে এরা যখন অক্সিলিয়ারি ভার্ব হিসেবে আসবে, টু হ্যাভ ভার্বের পরে সবসময় কি বসবে, পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, এরপর যেই ভার্বটা আসবে, ঠিক আছে, চোখ বন্ধ করে। তাহলে এটা গেল আমাদের আরেকটা নিয়ম, ঠিক আছে। এখন 3 নাম্বার বাকি থাকে হচ্ছে মডাল ভার্ব। সো লেটস ডু উইথ দ্য মডাল ভার্ব থিং। মডাল ভার্বস এর পরে যদি অন্য কোনো ভার্ব আসে তাহলে এরা বলবে বেস ফর্ম। বেস ফর্ম অফ ভার্ব এটা আমরা জানি, যেমন কি হতে বি হইতে পারে, গো হইতে পারে এটসেট্রা। কখনো কি হবে না, গোজ হবে না, অথবা গোয়িং, এই টাইপের জিনিস কোনোদিনও হবে না, এটা কেটে দেই, ঠিক আছে। এই টাইপের জিনিস কোনোদিনও, এই যে এই যে গোজ গোয়িং কোনোদিনও হবে না, ঠিক আছে। বেস ফর্ম মানে কি, ক্লিয়ার, আই হোপ। সো এটা গেল 3 নাম্বার নিয়ম, ঠিক আছে। মানে 3টা বংশের 3 ধরনের কাহিনী হয়ে গেল, এখন যারা সিরিয়ালে যেভাবে আসে সেভাবে কাহিনী হবে, ঠিক আছে। তো এই যে ভেরি সিম্পল বাস, এই 3টা নিয়ম, ঠিক আছে। আশা করি দেখা যাচ্ছে, চাইলে একটা স্ক্রিনশট রেখে দিতে পারো। এই 3টা নিয়ম দিয়েই বেসিক্যালি, 3টা নিয়ম তো বলবো না আসলে, আমি বলবো যে আমরা গল্প যেরকম করলাম, যার যার চাহিদা। এখন কথা হচ্ছে ইংরেজি তো আর আজকের দিনের ইংরেজি না, অনেক আগে থেকে এটা হয়ে আসছে। তো এটা কি, এটা আসলে একটা প্যাটার্ন, আমরা চর্চা করতে দেখলাম এরকম দেখলাম যে এটা একটা নিয়ম, যে নিয়ম না ঠিক, মানে নোটিস করলাম যে সবসময় ভি ভার্ব গুলোর পরে সাধারণত পার্টিসিপল বসে, অ্যাক্টিভ হলে প্রেজেন্ট আর পেসিভ হলে পাস্ট পার্টিসিপল। তারপর নোটিস করলাম যে আমরা হ্যাভ ভার্বের পরে পাস্ট পার্টিসিপল ফর্মটাই বসে বেশিরভাগ ক্ষেত্রে। সো এক্সেপশনাল থাকলে আমাকেও জানাবা, আমিও শিখে নিব, সমস্যা নাই। মডেল ভার্ব গুলোর ক্ষেত্রে কি হয়, দেখলাম যে সবসময় মডেল ভার্বের পরে বেস ফর্ম বসে। সো আমরা এখন একটু পজ নিব, তো 2-3 সেকেন্ডের পজ নিয়ে দেন হচ্ছে আমরা কিছু প্র্যাকটিস দেবো। অলরাইট, সো লেটস প্র্যাকটিস সাম সেন্টেন্স। সো আই এম ওয়ার্কিং, এখানে লিখে আমরা টেন্স লিখতে থাকি, টেন্স কি হতে পারে, আই গো টু, I don't know, that's a good sentence. এখানে লিখবো যে I am going to school. I have gone to school. I have been, আচ্ছা এইভাবে না লিখে র্যান্ডম সেন্টেন্সে লিখে এটা বেটার। I went to school পর্যন্ত ঠিক আছে, I have gone to school ঠিক আছে, অথবা লিখতে পারি it has been raining since morning, ঠিক আছে। আবার যদি আমরা কিছু পাস্ট টেন্স লিখি, পাস্ট টেন্সে কি হতে পারে, I went to school, I was going to school। এখানে আরেক অন্য জিনিস লিখি, I had gone to school, it had been raining. আচ্ছা বাকিগুলো লিখলাম। আচ্ছা একটা ফিউচার টেন্স লেখা উচিত, সেটা হচ্ছে আই উইল, সেটা তো পরে আসতেছে, আগে ওই দুটো একটু অ্যানালাইসিস করে দেখি। আমরা যে জিনিসটা বলেছিলাম এখানে আবার একবার যদি নোটিস করি যে টু বি ভার্বের সব পরে সবসময় কি বসবে, পার্টিসিপল। যদি অ্যাক্টিভ ভয়েস হয় প্রেজেন্ট পার্টিসিপল, প্যাসিভ ভয়েস হলে পাস্ট পার্টিসিপল। এখানে আমি যতগুলো এক্সাম্পল দিয়েছি সবগুলো অ্যাক্টিভ ভয়েসের এক্সাম্পল দিয়েছি, ইটস ফাইন। দেন হ্যাভ ভার্বের পরে সবসময় বসবে কি, পাস্ট পার্টিসিপল জেনারেলি। মডাল ভার্বের পরে কি বসতেছে বলতেছি, যে বেস ফর্ম বসবে। সো মডাল ভার্বটা একটু পরে দেখবো, আগে এই দুটো আমরা দেখি। সো এখানে যদি খেয়াল করি আমাদের কি হচ্ছে, ফার্স্ট সেন্টেন্স আই গো টু স্কুল, সিম্পল, এখানে আর কোনো ভার্ব নাই, অক্সিলারি ভার্ব অ্যাম ইজ এর কিছু নেই, সো এটা নিয়ে নাথিং টু ওয়ারিজ, ইটস ফাইন। সেকেন্ড সেন্টেন্সে দেখো এখানে একটা অ্যাম ইজ আর টাইপের একটা জিনিস আছে, ঠিক আছে। এখন এম জিনিসটা কি ছিল, আমরা জানি যে এম হচ্ছে বি ভার্ব, এই যে এখানে দেখছিলাম, এই যে এম কার অংশ, এই যে এম ইজ আর এই টাইপের জিনিস হচ্ছে বি ভার্বের অংশ। So আমরা বলছি ভাই এই বংশের যে কোনো একজন আসলেই হবে, তাই না, এটা একটা বংশ ধরো সবচেয়ে পাওয়ারফুল। এখন এই সেন্টেন্সের সবচেয়ে বামের দিক থেকে এটাই প্রথম ভার্ব, তাই না, এম এর আগে আর কোনো ভার্ব নাই। এখন এই এম বলছে ভাই আমার বাড়ির সামনে দিয়ে তুমি যাও, ধরো এখানে একটা ভার্ব আসছে, কেউ একজন আসছে, এখানে ধরো ব্লাঙ্ক ছিল, যে থাকে না পরীক্ষার রাইট ফর্ম ভার্ব আসতে পারে, এখানে একটা গ্যাপ আছে, তখন কি বসাবো। এম এর পরে যদি কোনো কিছু আসে, মানে বি ভার্বের পরে, তাহলে আমরা বলছি কি বসবে, অ্যাক্টিভ ভয়েস হলে প্রেজেন্ট পার্টিসিপল, এবং আমরা বলছি এগুলো হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। হ্যাঁ, অ্যাক্টিভ প্যাসিভ না চিনলে ইটস ফাইন, এটা আপাতত অ্যাক্টিভ ভয়েস জেনে রাখো। তো তাহলে কি হলো, প্রেজেন্ট পার্টিসিপল। এবং আমরা জানি প্রেজেন্ট পার্টিসিপল স্ট্রাকচার কিরকম, প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে প্রেজেন্ট কি হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, ঠিক আছে। তো এই যে ভার্ব প্লাস আইএনজি, তাহলে আই এম গোইং টু স্কুল, আর তো কোনো ভার্ব না, যদি থাকতো সেটা ভিন্ন জিনিস। তাহলে আই এম গোইং টু স্কুল গেল। এবার
আই হোপ ক্লিয়ার যে নাম্বার 1 রুল কি, যে বি ভার্বের পরে পার্টিসিপল, যে পার্টিসিপল বসছে, কোন পার্টিসিপল? প্রেজেন্ট পার্টিসিপল বসছে এখানে যেহেতু একটিভ ভয়েস। 3 নাম্বার সেন্টেন্সে যদি দেখি আই হ্যাভ গন টু স্কুল, তাহলে এটা হচ্ছে হ্যাভ ভার্ব, তাই না? সো হ্যাভ ভার্বের হ্যাভ হচ্ছে আরেকটা বংশ আমরা জানি, এটা ধরো যে ভুয়া বংশ, সামথিং লাইক দ্যাট। এই হচ্ছে আমাদের হ্যাভ ভার্ব, ঠিক আছে? সো হ্যাভ ভার্ব কি বলতেছে ভাই, আমার বংশের যে কোনো একজন হইলেই হবে, তাই না? সো হ্যাভ ভার্বে কি কি হইতে পারে? হ্যাভ, হ্যাজ, হ্যাড এটসেট্রা, তাই না? হ্যাভিং, টু হ্যাভ, এনিথিং হইতে পারে। তো এই হ্যাভ ভার্বের পরে সবসময় কি বলবে? পাস্ট পার্টিসিপল। দেখো পাস্ট পার্টিসিপল বসছে কিনা। আই হ্যাভ, হ্যাভ এর পরে আসছে কি, এই যে গন। গন কোন ফর্ম ভার্ব? এই যে গো এর 3 নাম্বার ফর্ম যেটা ছিল গো ওয়েন্ট গন, তাই না? তাহলে এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। আবার এখানে দেখো ফার্স্ট একটা ভার্ব আসছে হ্যাভ, হ্যাভ আসার কথা, তো যেই আসুক হ্যাজ আসছে, কারণ কি ইটের সাথে হ্যাজ বসে। তো হ্যাজ, এখন হ্যাজ এর পরে একটা ভার্ব আসছে, কি ভার্ব এটা? বি ভার্ব আসছে। এখন বি ভার্ব এখানে আসতে যাচ্ছে, কিন্তু হ্যাজ বলতেছে ভাই আমার বাড়ির সামনে দিয়ে যদি তুমি যাও তাহলে তোমার নিয়ম ফলো করতে হবে। তো এখন একটা জিনিস খেয়াল করো, এইখানে হচ্ছে এম ছিল রাজা, একদম পাওয়ারফুল, যে ভাই আমার পরে যদি আসো তাহলে এটা ফলো করতে হবে। কিন্তু এইখানে কিন্তু আর এই যে বি ভার্ব, বি ভার্বের যে ফর্মটা বিন, এই যে এখানে আমরা দেখছিলাম বি ভার্বের একটা ফর্ম হচ্ছে কি বিন, সে কিন্তু আর এখন মোস্ট পাওয়ারফুল পজিশনে নাই, এখন পাওয়ারফুল পজিশনে কি হ্যাজ, তাহলে হ্যাজ মানে ভূয়া বংশের লোক এখন রাজা হয়ে গেছে। তাহলে সে বলতেছে ভাই আমার সামনে যদি আসো তাহলে তোমাকে আমার নিয়ম মানতে হবে। তার নিয়ম কি বলছে? ভাই আমার সামনে দিয়ে যেতে হলে তোমার পাস্ট পার্টিসিপল হতে হবে। তাহলে দেখো হ্যাজের পরে বি এর রূপ বদলায় কি হয়ে গেছে, যে অরিজিনালটা ছিল বি, কিন্তু সে রূপ বদলা হয়ে গেছে ভি থ্রি, এখন মানে বিন হয়ে গেছে পাস্ট পার্টিসিপল। তাহলে এটা হচ্ছে বি। আবার বি এর পরে এই যে ও, এখন তো ওরও তো একটা কিছু একটা আছে, তাই না? ওর পরে আবার যখন কেউ একজন আসছে বলতেছে ভাই আমার পরে যদি অন্য কোনো ভার্ব আসে তাহলে তুমি কিন্তু আমার নিয়ম ফলো করতে হবে। নিয়মটা কি? বলছে আমার পরে আসলে তোমার পার্টিসিপল হতে হবে। কি পার্টিসিপল? যদি অ্যাক্টিভ ভয়েস হয় তাহলে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে দেখো ইট হ্যাজ বিন, যেটা হচ্ছে বি ভার্ব, বি ভার্বের পরে অন্য আরেকটা ভার্ব আসছে রেইনিং, তাই না? মানে এটার মেইন ভার্ব হচ্ছে রেইন। তাহলে রেইনটা চেঞ্জ হয়ে কি হয়ে গেছে? প্রেজেন্ট পার্টিসিপল হলে এটা আইএনজি হয়ে গেছে। তাহলে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। ক্লিয়ার? সো এটা তুমি যদি পাস্টেও দেখো একই প্যাটার্ন, ইট হ্যাড হইছে। এখন যেই বংশ হ্যাভ বংশের যেই হোক, এটা হ্যাজ হোক, হ্যাড হোক, হ্যাভ হোক, ডাজন্ট ম্যাটার, হ্যাভিং হোক, ওর পরে কেউ আসছে, কে আসছে? যেই আসুক তার কি হবে? পাস্ট পার্টিসিপল। তাহলে বি ভার্বের পাস্ট পার্টিসিপল কি? বিন। আবার বি ভার্বের পরে আরেকজন আসছে, বলে ভাই আমার পরে যেই আসো তোমার কি হয়ে যেতে হবে? পার্টিসিপল হতে হবে অ্যাক্টিভ ভয়েসে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে আবারও প্রেজেন্ট পার্টিসিপল বসে গেছে, ইট হ্যাজ বিন ডুইং কিছু একটা। তো আমাদের 3 নম্বর নিয়মটা যদি প্র্যাকটিস আকারে দেখতে চাই তাহলে সেটা হবে আই উইল বি আ, এটা না দিয়ে অন্য একটা বেটার এক্সাম্পল দিই। আই উইল গো টু স্কুল, আমি স্কুলে যাব। এরপর হচ্ছে আই উইল বি গোইং টু স্কুল, I will have been going to school. Will have been going to, আচ্ছা তার আগে আরেকটা সেন্টেন্স হইতো, সেটা হচ্ছে I will have gone to. So now if you notice, আমি আর বলার আগেই এখানে কি হয়েছে দেখো, এখানে আই এর পরে উইল হয়েছে, তারপরে গো বসছে। আচ্ছা ফাইন, সবগুলোতে আমরা দেখছি উইল আছে। উইলটা কি? উইল হচ্ছে মডেল ভার্ব। কারণ উইল না হয় অন্য যে কোনো কিছু হইতে পারতো। কি কি হইতে পারতো? উইল হইতে পারতো, উড হইতে পারতো, শ্যাল, শুড, ক্যান, কোড, মে, মানে এনিথিং হইতে পারতো। এবং আমরা বলছি এই মডালের পরে যে এদের নিয়মটা কি ভাই, মডালের পরে ভাই তুমি যেই হও আর যাই কিছু হোক, আই ডোন্ট কেয়ার, তোমার পরে সবসময় কি বসবে? বেস ফর্ম অফ ভার্ব বসবে, ঠিক আছে? এখন বেস ফর্ম অফ ভার্ব কি হতে পারে? এটা বি হইতে পারে, গো, এরকম এরকম জিনিস। এখন এখানে আই না হয় যদি আমি হি দিতাম, ধরো যে একটা সেন্টেন্স আবার লিখি, যেমন এখানে পাশে দিয়ে লিখে হি উইল গো টু স্কুল। তাহলে দেখো যেটাই লিখি না কেন এখানে গো মানে যা আছে তাই থাকতেছে, মানে চেঞ্জ হয় না। এই যে যেমন ধরো যে এখানে গো আছে, আই এর সাথে গো বসছে, হি এর সাথে সাধারণত গোজ হওয়া উচিত, তাই না? কিন্তু এর সাথে তো গো বসছে, ঠিক আছে? আচ্ছা ফাইন। হ্যাঁ, তো এই যে এই গো, এগুলো কিন্তু প্রেজেন্ট ফর্ম না, এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম বা পিওর ফর্ম। এটা কিভাবে শিওর হবো? এটা দেখলে বুঝতে পারবো। আই এর সাথে কি বসছে? বি বসছে, তাই না? যদি প্রেজেন্ট ফর্ম হইতো তাহলে কি বলতাম? আই এর সাথে এম বসাইতাম। এম বসান, আমরা বি বসাইছি। কেন বসাইছি? কারণ মডাল ভার্বের নিয়ম কি বলছে? ভাই আমার বাড়ির সামনে দিয়ে তুমি যদি যাও তাহলে তোমার রূপ বদলাই ফেলতে হবে। তাহলে তুমি যদি হাতে নিয়ে যেতে হবে, মানে কি? মানে হচ্ছে তুমি বেস ফর্ম বসাইতে হবে এখানে। তাহলে উইল এর পরে কি বসছে? এই যে দেখো বি বসছে। আবার আমরা জানি বি এর পরে যদি কেউ আসে তারও একটা চাহিদা আছে। নিয়ম কি? বলো যে ভাই আমার বাড়ির সামনে দেখলে তোমার কিন্তু এরকম কাহিনী করতে হবে। কি করতে হবে? বি ভার্ব বলতেছে ভাই আমার পরে আসলেই কি হবে? পার্টিসিপল হবে। কি পার্টিসিপল? যদি এটা অ্যাক্টিভ ভয়েস হয় তাহলে প্রেজেন্ট পার্টিসিপল। এই যে দেখো প্রেজেন্ট পার্টিসিপল কিভাবে চিনবো? ভার্ব প্লাস আইএনজি। আবার এখানে দেখো আই এর পরে উইল, উইলের পরে একটা কি আসে? হ্যাভ ভার্ব আসছে। হ্যাভ ভার্ব আসছে মানে কি? উইলের পরে কোনোদিন তুমি হ্যাড বসাইতে পারবে না। কারণ কি? উইলের চাহিদা হচ্ছে ভাই আমার বাড়ির সামনে আসলে তুমি একদম পিওর খাঁটি হয়ে আসতে হবে। কি? হ্যাভ বসতে হবে। হ্যাজ, হ্যাড, আই ডোন্ট কেয়ার, তুমি কে?
সো হ্যাভ। আবার হ্যাভ এর পরে যদি কোনো ভার্ব আসে, আমরা জানি হ্যাভ ভার্বের কোন পরে যদি কোনো একটা ভার্ব আসে তাহলে কি হবে, তাহলে এটা হবে পাস্ট পার্টিসিপল। তাহলে দেখো হ্যাভ এর পরে কি বসছে, গন বসছে, তাই না? গোয়িং কিন্তু কোনোদিনও বসবে না, আই উইল হ্যাভ গন টু স্কুল। এখানে আবার দেখো উইল আসছে, উইলের পরে হ্যাভ আসছে, যে নিয়ম সেটা নিয়ম অনুযায়ী ফলো করছে। আবার হ্যাভ এর পরে যে আসবে সে কি করতে হবে, পাস্ট পার্টিসিপল হতে হবে। এই যে দেখো বিন পাস্ট পার্টিসিপল। আবার বি ভার্বের পরে যদি কোনো ভার্ব আসে তাহলে কি হবে, এটা বি ভার্বের পরে ভার্ব আসলে এটা হবে প্রেজেন্ট পার্টিসিপল, তাই না? এই যে এগুলো একটিভ ভয়েস, যদি এটা পাস্ট প্যাসিভ ভয়েস হতো তখন আবার বি ভার্বের পরেও কি হবে, পাস্ট পার্টিসিপল হবে, ঠিক আছে? তো প্যাসিভ ভয়েসের একটা এক্সাম্পল দেখাই দিই, বাট প্যাসিভ ভয়েসের এক্সাম্পলটা মেইন উদ্দেশ্য ছিল না আজকে। যেমন হতে পারতো যে দা গ্লাস ইজ ব্রোকেন, তাই না? এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। কিভাবে প্যাসিভ ভয়েস বুঝবো, যেই সাবজেক্ট সে আসলে এখানে কাজটা করবে না। যেমন এই যে দ্য গ্লাস হচ্ছে এখানে সাবজেক্ট, বাট ভাঙা মানে যে ভাঙার যে কাজটা সেটা কিন্তু গ্লাস করে নাই, করেছে কে, মেবি তুমি করেছো, তাই না? তাহলে হইতে পারে যে লেটস সে রহিম, রহিম ব্রোক দ্য গ্লাস বা এরকম একটা কিছু, তাই না? রহিম ব্রেক্স দ্য গ্লাস। তখন কি বলবো, তখন এটার অ্যাক্টিভ ভয়েস হয়ে যাবে, প্যাসিভ ভয়েস হয়ে যাবে দ্য গ্লাস ইজ ব্রোকেন বাই রহিম, ঠিক আছে? বড় সাইন যদি লিখি দ্য গ্লাস ইজ ব্রোকেন বাই, ক্লিয়ার? দ্যাট ইজ, এখানে যদি দেখো বিভার কোনটা, এখানে বিভার হচ্ছে, এখানে বিভার হচ্ছে ইজ। তাহলে এই প্যাসিভ ভয়েসের ইজ এর পরে যখন একটা ভার্ব আসে তখন এটা কি হয়ে গেছে দেখো তো, এটা পার্টিসিপল স্টিল, কিন্তু এটা কোন পার্টিসিপল, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। আর যদি অ্যাক্টিভ ভয়েস হইতো, অ্যাক্টিভ ভয়েসে থাকলে আমরা দেখতাম রহিম ইজ ব্রেকিং দ্য গ্লাস টাইপের কিছু একটা। সো আই হোপ দিস ইজ ক্লিয়ার এন্ড দ্যাটস দ্য সামারি, যে আমরা আজকের লেকচারে বাকি সব ভুলে যাই, ইটস ফাইন। ক্লাসিফিকেশন ক্লাসিফিকেশন অনেক কাহিনী বলছি, প্রিন্সিপাল হ্যান ত্যান ব্লা ব্লা, ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট দ্যাট, ইউ জাস্ট হ্যাভ টু রিমেম্বার যে বেশ কিছু গ্রুপ অফ ভার্বস বা ওয়ার্ডস আছে যারা হচ্ছে বাংলার এই যে চৌধুরী খান বংশ এবং ভূয়া বংশের মতো বিহেভ করে, যে ওদের সার্টেন কিছু প্যাটার্ন, এবং এই প্যাটার্নটা আমরা এখানে ইউজ করলাম। আমি কিন্তু এখন পর্যন্ত তোমাদেরকে টেন্স শেখাই নাই, সো দ্য থিং ইজ দ্যাট ইউ ক্যান নোটিস যে হাউ থিংস চেঞ্জ, এগুলো কিন্তু টেন্স ছিল মূলত। যাই হোক, তাহলে আমরা এখান থেকে এই তিনটা নিয়ম মনে রাখবো, যে টু বি ভার্ব ভাই ওদের নিয়ম কি, আবারও রিপিট করতেছি। নাম্বার ওয়ান, টু বি ভার্ব, এই বংশের লোকেরা চায় ভাই আমার পরে যদি কোনো ভার্ব আসে, যেই ভার্ব আসুক না কেন, ও কি হয়ে যেতে হবে, পার্টিসিপল হয়ে যেতে হবে। এখন কোন পার্টিসিপল করবো, যদি অ্যাক্টিভ ভয়েস হয় তাহলে হবে প্রেজেন্ট পার্টিসিপল, যদি এটা প্যাসিভ ভয়েস হয় তাহলে হবে পাস্ট পার্টিসিপল। দ্যাটস এটাই, চোখ বন্ধ করে নিয়ম। দুই নাম্বার, যে যদি কোনো হ্যাভ ভার্ব থাকে একটা সেন্টেন্সে, ওই হ্যাভ ভার্বের পরে যদি একটা ভার্ব আসে, যেই ভার্বই আসুক চোখ বন্ধ করে কি হবে, পাস্ট পার্টিসিপল ভার্ব বসে যাবে। মরাল ভার্ব সিমিলার, তাহলে মরাল ভার্বের পরে যেই আসুক সবসময় কি বসবে, বেস ফর্ম বসবে। আই হোপ বেস ফর্ম নিয়ে তোমাদের মিন টাইম ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। সো দ্যাটস অল। মিনহোয়াইল তোমরা নিজেরা যেরকম সেন্টেন্স বানায় একটু ব্যাক এন্ড ফোর্থ করে একটু ট্রাই করে দেখতে পারো যে ওটা কোন ধরনের সেন্টেন্স, কি কারণে এমন হয়েছে, এবং আমাদের এই নিয়মের ব্যতিক্রম কোথাও হচ্ছে কিনা, এরকম ট্রাই করে আমাকে জানাতে পারো। আমিও তাহলে আমার তোমাদের থেকে শিখতে পারবো নতুন কিছু হয়তো বা, ঠিক আছে? সো আজকের ভিডিও একটু লম্বা হয়ে গেছে, সো দ্যাটস ইট, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।